হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের ইমো স্টোরি চ্যানেলটির সমস্ত রকম সকল পর্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। মেঘ, কি করতেছো? এই তো ভাবি গেম খেলি। কেন, কিছু বলবেন? বলার জন্যই তো আসলাম। কি বলবেন বলেন। ফার্মাসি থেকে এক প্যাকেট কন্ডোম এনে দাও তো। ভাবির মুখে এই কথা শুনে আমি আকাশ থেকে বললাম। আমি কখনো ভাবিনি যে ভাবি তার দেবরকে এই কথা বলবে। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি এটা কি বললেন? কেন, তোমাকে কি এইসব বলা যায় না? তুমি তো আমার দেবর, আমি তোমার সাথে যা চাই তাই করতে পারবো। মানে এসব কি বলতেছো ভাবি? এইসব কথা বলতে স্যার আমার দিকে এগোচ্ছে। দেবরজি, এইভাবে ভয় পাচ্ছ কেন? আমার কাছে আসো। ভাবি আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আমি ভাবিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ভাবি বলল, কি ব্যাপার মেঘ, আমাকে কি ভালো লাগে না? প্লিজ ভাবি, আমার সাথে এমন করবেন না। তোমার ভাইকে দিয়ে হয় না আমার, তাই তোমাকে লাগবে। ভাবি আবার আমাকে জড়িয়ে ধরলো। আমি ভাবিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ভাবি বলল, মেঘ, এমন করতেছো কেন? আমাদের সম্পর্ক কেউ জানবে না। ভাবি আপনি আমার বড় ভাইয়ের স্ত্রী। আপনি যদি আমার সাথে এমন করেন তাহলে আমি আমার ভাইয়ের কাছে বিচার দিতে বাধ্য হব। আর বিচার দিতেও পারবে না আজ থেকে। এটা বলেই ভাবি তার জামাটা ছিঁড়তে লাগলো। ভাবি কি করতেছে আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ ভাবি চিৎকার করতে লাগলো, ভাবি এসব কি করছেন? আজ তোমাকে এই বাড়ি থেকে তাড়া করব। আমার স্বামীর টাকায় চলতেছো, খাইতেছো, নিজে এক টাকাও ইনকাম করো না। এই বলে ভাবি আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমি ভাবির কাছে গিয়ে যে মুখটা চেপে ধরতে যাব, ভাবি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দরজা খুলে চিৎকার করতে লাগলো। আম্মু আব্বু ভাইয়া দৌড়ে এসে বলল, কি হয়েছে তানিয়া? আর তোমার এই অবস্থা কে করেছে? মেঘ আমাকে। ভাবি এতটুকু বলেই কান্নার ভান ধরলো। ভাই আমার সাথে করার ধরে বলল, তার বাচ্চা, আমার খাস, আমার পড়িস, আবার আমার বউয়ের সাথে কি না। ভাইয়া এই বলে মারতে শুরু করলো। প্লিজ ভাইয়া আর মেরো না, আমি কিচ্ছু করি নাই। তুই কিছু না করলে তোর ভাবির এমন অবস্থা কি হয়েছে কেন? ভাবি নিজেই তার কাপড় ছিঁড়েছে, আমি কিছুই করি নাই। কিন্তু ভাইয়া আমার কোনো কথাই মানছে না, আমাকে পেটাতে লাগলো। পিটাচ্ছেই তো পিটাচ্ছে, একসময় আমাকে অজ্ঞান বানিয়ে ফেললো। যখন জ্ঞান ফিরলো তখন তাকিয়ে দেখি আমি মেঝেতে পড়ে আছি। আব্বু আম্মু ভাইয়া ভাবি খাটে বসে আছে। আব্বু বলল, ছি মেঘ, ছি, আমি কখনো ভাবিনি তুই যে তোর ভাবির সাথে এমন করবি। আজ থেকে তুই আমার ত্যায্য পুত্র, যা বাড়ি থেকে বেরিয়ে যা। প্লিজ আব্বু, আমাকে বাড়ি থেকে বের করে দিও না আব্বু। আমি আব্বুর পায়ে ধরে বললাম কথাগুলো। না, তোকে আর আমার বাড়িতে রাখবো না। আজ থেকে তুই আমার ত্যায্য পুত্র। তোকে 5 মিনিট সময় দিলাম, যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার কোনো কথা না শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবে নিচে চলে গেল। আমি কোনো মত নিচ থেকে উঠে আমার ফোনটা ল্যাপটপটা নিয়ে চলে আসলাম নিচে। আব্বু আম্মু আমাকে তো বিশ্বাসই করলো না। একদিন ঠিকই জানবে আমি সত্যি বলছিলাম নাকি ভাবিই সত্যি বলছিল। তোর মতো ভাই আমার দরকার নেই, যা। আমি বাইরে থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। কোথায় যাচ্ছি তাও জানি না। কলেজের গেটের সামনে আসতে আমার বন্ধু নীরব বলল, কিরে মেঘ, তোর এমন অবস্থা হয়েছে কেন? তোকে কে মেরেছে? কেউ না। এই বলে হাঁটতে লাগলাম। নীরব আমার পথ আটকে বলল, আমি না তোর বন্ধু লাগি, তোর জানের প্রিয় বন্ধু, তার বল আমাকে। আমি কান্না করতে করতে বললাম, ভাবি আমার ওপর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন জানি না কোথায় যাব। আন্টি আঙ্কেল কিছু বলে নাই? আম্মু কিছু বলে না, শুধু চোখের জল ফেলেছে। আর আব্বু আমাকে ত্যায্যপুত্র করেছে। তুই আমার সাথে আমাদের বাসায় চল, ওইখানে থাকবি, খাবি। না রে, তোদের বাসায় গিয়ে ঝামেলা করবো না। আমি যাই, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। এই বলে হাঁটতে লাগলাম। পেছন থেকে নীরব আমাকে অনেক ডেকেছিল, কিন্তু আমি ফিরে যাইনি। হেঁটে হেঁটে চলে আসলাম স্টেশনে। সামনের দিকে এগোতে যাব, কিন্তু মন বলছে না সামনের দিকে এগোতে। তাই স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। কাউন্টারের কাছে গিয়ে বললাম, ভাইয়া এখন কি কোনো জায়গায় যাওয়ার ট্রেন আছে? এখন তো নেই, কিন্তু একটু পর আসবে, চট্টগ্রাম হতে ঢাকা। আপনি কোথায় যাবেন? ঢাকার টিকিট কত করে ভাইয়া? 120 টাকা। আচ্ছা, একটা ঢাকার টিকিট দেন।
এই নেন টিকিট। আর ভাইয়া আপনার মাথা থেকে তো রক্ত পড়ছে, ব্যান্ডেজ করেন নাই? ভাইয়া এত টাকা নেই, আর বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে। এখন যদি মরেও যায় তাহলে কারো কোনো খবরও থাকবে না। ভাইয়া এইদিকে আসেন, আমি ব্যান্ডেজ করে দিই। আর গাড়ি থেকে কেন যে বের করে দিয়েছে ওইটা শুনতে চাই। আমি টিকিট কাউন্টারের ভিতরে ঢুকলাম। ভাইয়া আমার মাথায় ব্যান্ডেজ করে দিল। আমি ভাইয়াকে সব বললাম যা যা হয়েছে। আল্লাহ আপনার ভাবির একদিন বিচার করবে, চিন্তা করবেন না। এই নেন 5,000 টাকা নিয়ে যান। আর ঢাকায় গিয়ে এই কার্ডের নাম্বারে ফোন করে বলবেন আমার নাম, তাহলেই আমার চাচা আপনাকে একটা কাজ বের করে দিবে। ধন্যবাদ ভাইয়া, টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। তুমি নিয়ে যাও, পরে একদিন না হয় এসে দিয়ে যাবে। ভাইয়া আমার পকেটে টাকাগুলো ঢুকিয়ে দিল। আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে সিট খুঁজতে লাগলাম। সিট খুঁজে দেখি আমার সিটের পাশে একটা মেয়ে বসে আছে। এই যে আপু, জানালার সিটটা আমার। ভাইয়া প্লিজ আপনি আমার সিটে বসুন, আমি জানলার পাশে ছাড়া বসতে পারি না। মেয়েটা কথা শুনে আর কিছু বললাম না। মেয়েটার সিটেই বসে পড়লাম। চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে আছি। এমন সময় মেয়েটা বলল, এই যে ভাইয়া আপনার এমন অবস্থা কেন? শার্টটা ছিঁড়ে গেছে আর মাথায় ব্যান্ডেজ করা। এমনি। আমি আর কিছু বললাম না। মেয়েটা বলল, প্লিজ ভাই আমাকে বলুন, আমি শুনবো কি হয়েছে। আপনি শুনে কি করবেন? শোনাচ্ছে না শোনাই ভালো। আচ্ছা থাক, বলতে হবে না। আমি আবার সিটের সাথে হেলান দিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মেয়েটা বলল, এই যে ভাইয়া একটু শুনুন না। বলেন কি হয়েছে? আমি একটু ওয়াশরুমে যাব, আপনি একটু আসবেন আমার সাথে? আসলে ওখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, চলেন। আমি মেয়েটার সাথে সাথে ওয়াশরুম পর্যন্ত গেলাম। গিয়ে দেখি কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি কিছু বললাম না। ছেলেগুলো বলল, এই যে ভাইয়া, মেয়ে পাইয়া তো পুরাই রসের মধ্যে আছেন। আমি কিছু বললাম না। মেয়েটাকে নিয়ে যেই চলে আসতে যাব, এমন সময় ছেলেটা বলল, দেখ বন্ধু দেখ, কত সেক্সি মেয়েটা। আপু আপনি সিটে যান, আমি আসতেছি। মেয়েটা চলে যেতে আমি চলে আসলাম ছেলেগুলোর কাছে। এই যে ভাইয়া শুনে যাও তো। বলো। ছেলেটা আসতেই আমি তার মুখ বরাবর দিলাম এক ঘুষি। ছেলেটা গিয়ে ওই ছেলেগুলোর কাছে বলল, কিরে তুই আমাকে মারলি কেন রে? মেয়ে দেখলে এসব বলতে হবে? তোর ঘরে কি মা বোন নেই? আমার চিল্লানো শুনে কয়েকটা লোক এসে বলল, এই যে ভাইয়া কি হয়েছে একটু শুনতে পারি? ওই যে মেয়েটা বসে আছে, আমি ওনার পাশের সিটে বসেছিলাম। মেয়েটা ওয়াশরুমে আসতে ভয় পাচ্ছিল, তাই বলেছে আমাকে একটু আসতে। আমি আসতেই ছেলেগুলো মেয়েটাকে খারাপ খারাপ কথা বলতে লাগলো, তাই ওকে মেরেছি। এই সবাই ওদের ধরতো, গণধোলাই দে যাতে আর কোনো মেয়েদের খারাপ কথা বলতে না পারে। ট্রেনের লোকগুলো ছেলেটাকে মারতে লাগলো। আমি চলে আসলাম আমার সিটে। মেয়েটা বলল, কি দরকার ছিল ভাইয়া ওদের সাথে ঝগড়া লাগার? আপনি যদি আমার বোন হতেন তাহলে আমি একই কাজ করতাম। এই বলে সিটের সাথে হেলান দিয়ে বসে রইলাম। মেয়েটা বলল, আপনার সাথে কি হয়েছে একটু বলবেন? আমি আর থাকতে না পেরেই বলে দিলাম মেয়েটাকে। মেয়েটা আমার কথা শুনে বলল, মানুষ যে এত খারাপ হতে পারে তা আপনার কথা শুনে বুঝলাম। আপনি কোথায় যাচ্ছেন? ঢাকা। আপনি? আমিও ঢাকা। ঢাকার কোথায় যাবেন? তা জানি না, একটা কাজ পেলে ওইখানেই চলে যাব। ও আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটার সাথে বন্ধুত্ব করে ফেললাম। কথা বলতে বলতে চলে আসলাম ঢাকায়। মেয়েটা বিদায় নিয়ে চলে গেল। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি ফজরের আজানের অপেক্ষায়। শহরে সারাদিন গাড়িতেই চলাচল করি। ফজরের আজান দিতেই আমি মসজিদ থেকে নামাজ পড়ে নিলাম। সকাল 7টা বাজে। আমি ওই কার্ডে ফোন দিলাম, রিং হয়ে কেটে গেল। আবার ফোন দিতে রিসিভ করলো একটা লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলতেছেন? আঙ্কেল, সোহেল আপনার নাম্বারটা দিয়েছে আর বলেছে আপনাকে ফোন দেওয়ার জন্য। ও আচ্ছা, চিনতে পেরেছি। তা তুমি কোথায় আছো এখন? আমি তো কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। তা কোথায় আসতে হবে আঙ্কেল? একটা রিক্সা নিয়ে বলবা 305 নম্বর পাখিবিলা যাব, তাহলেই নিয়ে আসবে। ঠিক আছে। আমি চলে আসলাম 305 নম্বর বাড়িতে। রিক্সাওয়ালার মামার ভাড়া দিয়ে চলে আসলাম বাসার দরজার সামনে। কলিং বেল দিতে একটা পর্দাশীল মহিলা এসে দরজা খুলে দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, কে আপনি? আন্টি, আমি রাসেল চৌধুরীর সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা, ভেতরে আসো, এইখানে বসো, আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে আন্টি। আমি বসে আছি সোফায়। রাসেল চৌধুরী আসলো, বলল, তোমার নাম ওই মেঘ? জি আঙ্কেল। তাহলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর কথা বলবো। জি আঙ্কেল। আঙ্কেল ওয়াশরুমটা কোন দিকে? ওপরে ডান পাশের রুমে যাও, ওই রুমটা আজ থেকে তোমার। আমি চলে আসলাম ওপরে ডান পাশের রুমে। এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। তোমার ব্যাপার সোহেল সব বলেছে আমাকে। তা তোমার পড়ালেখা কেমন চলছে? আঙ্কেল, আমার পড়ালেখা শেষ। ও আচ্ছা, পাখির মা মেঘকে খাবার দাও। আঙ্কেল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি।
এখন আর কিছু খাবো না। অল্প হলেও খেয়ে নাও, খেতে খেতে কথা বলবো। আমি আর কিছু বললাম না, খেতে খেতে কথা বলতে লাগলাম। মেঘ, তুমি ড্রাইভ করতে পারো? আঙ্কেল পারি। তাহলে আজ থেকে তুমি আমার গাড়ি চালাবে, আমাকে অফিসে নিয়ে যাবে আর আমার মেয়েকে কলেজে দিয়ে আসবে। পাশাপাশি যদি সময় পাও ওর পড়ায় একটু সাহায্য করবে। ঠিক আছে আঙ্কেল। খাওয়া দাওয়া করে বসে আছি, আঙ্কেল বলল, এই নাও, এটা তোমাকে অ্যাডভান্স দিলাম, তুমি রাখো। আমি টাকাগুলো রেখে দিলাম। আঙ্কেলের সাথে কথা বলতেছে আন্টি এসে বলল, এই যে শুনছেন, পাখি তো এখনো ঘুমাচ্ছে, খাবে না নাকি? তোমার মেয়েকে ডাকলেও উঠবে না এখন, ওর ঘুম হলেই উঠবে না। তোমাদের বাপ মেয়ের কোনো কিছুই বুঝি না, আমি গেলাম। আচ্ছা মেঘ, চলো আমার সাথে ফার্মেসি থেকে তোমার কপালটা দেখিয়ে আসি আর ওষুধ নিয়ে আসি। না আঙ্কেল, কিছুই লাগবে না, আমার কাছে ওষুধ আছে, ওইটা দিলেই ভালো হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে এখন গিয়ে ঘুমাও তুমি, বিকেলে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। আচ্ছা আঙ্কেল। আমি আমার রুমে চলে আসলাম। ফোনটা বের করে দেখি সাব্বিরের অনেকগুলো মিস কল আর মেসেজ। আমি কোনো রিপ্লাই না দিয়ে সিমটা খুলে রেখে দিলাম। ফেসবুক আইডিতে ঢুকে ভাইয়া ভাবিকে আনফ্রেন্ড করে ব্লক করে দিলাম। ল্যাপটপটা বের করে একটা কাজ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আঙ্কেল আন্টি বসে আছে। মেঘ আসো, এই নাও আপেল খাও। আঙ্কেল আমাকে আপেল দিল, আমি বসে খেতে লাগলাম। আঙ্কেল বলল, আমার মেয়ের সাথে পরিচিত হয়ে নাও। পাখি, পাখি কোথায় রে তুই? আব্বু আসছি। সিঁড়িতে একটা মেয়ে নেমে আসতেছে, চুলের জন্য মুখটা দেখা যাচ্ছে না, চুলগুলো খুব বড়। মেয়েটা আঙ্কেলের কাছে এসে বলল, আব্বু বলো। পাখি, এ হচ্ছে মেঘ, এর সাথে পরিচয় হয়ে নাও। মেয়েটা আমার দিকে তাকাতে আমি অবাক, কারণ মেয়েটার কেউ নয়। ট্রেনে যার সাথে আসলাম ওই মেয়েটা। মেয়েটার নাম পাখি। আমাকে দেখে বলল, আরে মেঘ, তুমি এইখানে? পাখি, তুই কি চিনিস নাকি মেঘকে? আব্বু, ওর সাথেই তো আমি এসেছি ট্রেনে করে। মেঘ আমাকে বাঁচিয়েছে ছেলেদের কাছ থেকে। ও আচ্ছা, ধন্যবাদ মেঘ তোমাকে। পাখি, যাবি নাকি আমার সাথে? কোথায় যাবে আব্বু? একটু শপিংয়ে যাব। আব্বু। মেঘ, চলো আমাদের সাথে। আঙ্কেল চলেন। আমরা চলে আসলাম শপিং মলে। ভিতরে ঢুকে গেলাম। শপিং মলটা অনেক বড়। আঙ্কেল বলল, পাখি, মেঘকে নিয়ে মেঘের জন্য কিছু শপিং করে নিয়ে আয়। ঠিক আছে আব্বু, যাচ্ছি। পাখি আমাকে শপিং করে চলে গেল তার আব্বুর কাছে। আব্বু, আমাদের শপিং শেষ, এখন কি বাসায় চলে যাব? তোরা বাসার জন্য যা, আমি আসতেছি একটু পর। ঠিক আছে আব্বু। পাখিকে নিয়ে হাঁটতে লাগলাম। হেঁটে বাসায় যাচ্ছি, এমন সময় কয়েকটা ছেলে এসে বলল, কি রে পাখি, আজ দেখি নতুন মুরগি জুটিয়েছিস। দেখ রবিন, কথাগুলো ভালোভাবে বলবি, উনি আমাদের বাড়ির অতিথি। ও আচ্ছা, তাই না? কি অতিথি এলো শপিং করে দিতে? আমি শপিং করে দিয়েছি, তাতে তোর কি? বা আজ সেক্সি পাখির দেখি মুখের কথা ফুটেছে। দেখ রবিন, মুখের ভাষা ঠিক করতো, না হলে খারাপ হবে। কি খারাপ হবে শুনি? যে রবিন পাখিকে ধরতে আসবে, রবিনের বুক বরাবর দিলাম এক লাথি। রবিন মাটিতে পড়ে গেল। এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? রবিনকে আবার মারতে লাগলাম। এটা দেখে পাখি আমাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি পাখিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে রবিনকে দিলাম আর একটা লাথি। রবিন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পাখি আমাকে টানতে টানতে এখান থেকে নিয়ে গেল। কি হয়েছে? আমাকে আবার নিয়ে আসলে কেন? ওর অবস্থা আরও খারাপ করে দিতাম। তুমি রবিনকে চেনো না? রবিন এই এলাকার পুলিশ কমিশনারের ছেলে। তাতে কি হয়েছে? চলো এখন। আমি আর পাখি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। কি পাখি, মেঘের কি হয়েছে? এমন রেগে আছে কেন? কিছু না আম্মু, সরো। আমি আর পাখি ভিতরে চলে গেলাম। পাখি আমাকে ছাড়ো, আমি আমার রুমে যাব। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আমার রুমে। এসে শুয়ে পড়লাম, কারণ রাগ উঠলে আমি নিজেকে সামলাতে পারি না। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো পাখির ডাকে। ঘুম থেকে উঠে দেখি চারিদিক অন্ধকার। পাখি, কয়টা বাজে? 12টা বাজে। ওঠো, খাওয়া দাওয়া করবে না? না, এখন আর কিছু খাবো না, যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, ঘুমাতে ঘুমাতে রাত 1টা বাজবে। ও আচ্ছা। এখন চলো নিচে, আব্বু আম্মু বসে আছে তোমার জন্য। আমি খাবো না, বলে দাও। না খাও, তবুও তোমাকে নিচে যেতে হবে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। নিচে এসে দেখি আঙ্কেল আন্টি আর পাখি বসে আছে। আমাকে দেখি আঙ্কেল বলল, মেঘ আসো, খাওয়া দাওয়া করে নাও। না আঙ্কেল, আমার ক্ষুধা নেই, আপনারা খান। রাতে খেতে হয়, আসো অল্প হলেও খেয়ে নাও। আমি আর না করতে পারলাম না, চলে আসলাম টেবিলে। অল্প খেয়ে উঠে পড়লাম। সোফায় বসে আছি, আঙ্কেল এসে বলল, তাহলে তোমরা কয় ভাই বোন?
আমরা 2 ভাই, বোন নেই। ও আচ্ছা, কাল সকাল 10টায় আমাকে অফিসে নিয়ে যাবে। এখন গিয়ে ঘুমাও। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। ঘুম আসতেছে না, তাই ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে কাজ করতে লাগলাম। হঠাৎ একটা ইমেল আসলো আমার ইমেলে। ইমেলটা পড়ে খুব বেশি খুশি হলাম, কারণ আজ থেকে পার্মানেন্ট কাজটা পেয়ে গেলাম। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা চলে আসলো। আমি কাজটা করে শুয়ে পড়লাম। তখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে হালকা পাতলা খাবার খেয়ে আঙ্কেলকে নিয়ে চলে আসলাম অফিসে। মেঘ, অফিসটা ঘুরে দেখে যাও। ঠিক আছে আঙ্কেল, চলেন। আমি আর আঙ্কেল অফিসের ভিতরে চলে আসলাম। আমরা আসতেই ম্যানেজার আসলো আর বলল, স্যার আজ ওই মাফিয়া লোকগুলো এসেছিল। আঙ্কেল, মাফিয়া মানে? এই শহরের টপ মাফিয়া কিং সবার উপর অত্যাচার করে। ও আচ্ছা, ওনাদের বলেন আসতে, আমি ওনাদের সাথে কথা বলতেছি। মেঘ, তুমি কি পারবে ওদের সাথে? আগে বলেন আসতে, তারপর দেখি ওরা কত টাকা চায়। ম্যানেজার, ওরা কখন আসবে বলছে? স্যার ওরা আসবে একটু পর। আচ্ছা, ওরা আসলে আমার কেবিনে পাঠিয়ে দিও। ঠিক আছে। আমি আর আঙ্কেল চলে আসলাম কেবিনে। এসে কেবিনটা ঘুরতে লাগলাম। আঙ্কেল, এই দরজাটা কিসের? এইটা দিয়ে নিচ উপরতলায় আর নিচতলায় যাওয়া যায়। ও আচ্ছা, ওরা আসলে আপনি উপরে চলে যাবেন, আমি কথা বলবো ওদের সাথে। ঠিক আছে, এই নাও। যদি না মানে এখানে 5 লাখ টাকা আছে, এইগুলো দিয়ে দিও আর বলবা বাকিগুলো অন্যদিন দিব। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে গেল। আমি দাঁড়িয়ে আসি উল্টো দিকে ঘুরে, পিঠটা দরজার দিকে আর মুখটা সামনে দেওয়ালের দিকে। কি যেন দরজায় নক করলো। আসতে পারি? আসুন। তা আপনারা কিসের জন্য এসেছেন এখানে? আমাদের টাকা নিতে এসেছি। আমাদের টাকা দিয়ে দেন, আমরা চলে যাই। আর না দিলে এইটা তো দেখছেন ওই। আমি তাদের সামনে মুখ ঘুরিয়ে বললাম, কিরে এত বড় হয়ে গেছিস? ভাই আপনি? কি ভালো করে দেখ তো, আমাকে চিনিস নাকি? ভাই আপনাকে না, আমরা মেরে ফেলেছিলাম। ওই দিন কোনো মতে বেঁচেছিলাম। আজ তোদের কি হবে সেটা আমি ছাড়া কেউ জানে না। ভাই আমাদের মাফ করে দেন। এই ইমরান এর কথাই আমরা আপনাকে মারতে বাধ্য হয়েছি। ওরা আমাদের পরিবারকে আটকে রেখেছিল। ইমরান এখন কি করে জানিস তোরা? হয় ভাই, ইমরান এখনো মাফিয়ার লিডার, গরিবের উপর খুব অত্যাচার করে। ও আচ্ছা, তা ইমরানের সাথে আমার দেখা করে দিতে পারবি? ভাই পারবো, আপনি যা বলবেন আমরা তাই করব। ভাই তবুও আমাদের মারবেন না, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোদের মারবো না, তোরা আমার কাজ করবি এখন থেকে। ভাই করব, আপনি যা বলবেন আমরা তাই করব। আগে যেইভাবে করতাম এখনও করব সেইভাবে। শোন তাহলে, আমি ওদেরকে একটা প্ল্যান বললাম, সব কিছু বুঝিয়ে দিলাম। তোরা সব বুঝেছিস তো? ভাই বুঝেছি। আপনি ঠিক 3টায় সময় আমাদের আগের ডেরায় থাকবেন। আমি ইমরানকে নিয়ে আসব। ঠিক আছে, তোরা যা। এখন যদি কেউ জিজ্ঞেস করে টাকাটা না নিয়ে চলে যাচ্ছিস কেন, তাহলে বলবি এমনি আমার কাজ আছে তাই চলে যাচ্ছি। ঠিক আছে ভাই। ওরা চলে গেল। আমি বসে আছি, এমন সময় আঙ্কেল আসলো আর বলল, মেঘ, ওরা কি চলে গেছে নাকি? আঙ্কেল, আর এই নেন আপনার টাকা, ওরা আর আসবে না। ধন্যবাদ মেঘ তোমাকে। আচ্ছা আঙ্কেল, আমি এখন চলে যাই, পাখিকে তো আবার কলেজে নিয়ে যেতে হবে। আচ্ছা যাও। আমি চলে আসলাম বাসায়। এসে দেখি পাখি বসে আছে রেডি হয়ে। পাখি চলো। চলুন। আমি চলে আসলাম কলেজে। পাখি যাও এখন। আর আমি কয়টায় আসবো? 2টোয় আসবে। ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। মেঘ, চলে এসেছো? আন্টি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, খাবার দেই। না আন্টি, এখন কিছু খাবো না, যদি কিছু লাগে তাহলে বললেন, আমি রুমে আছি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আমার রুমে। এসে শুয়ে শুয়ে কাজ করতে লাগলাম। ভালো লাগছে না, তাই ল্যাপটপটা বন্ধ করে চোখ বন্ধ করে রাখলাম। এমন সময় আন্টি আসলো আর বলল, মেঘ, তুমি কি ঘুমাচ্ছ? না আন্টি, বলেন। আমি এসেছিলাম তোমার সাথে গল্প করতে। আসেন ভিতরে। আন্টি ভিতরে এসে খাটের উপরে বসে পড়ল আর বলল, তোমার কথা তো সবই শুনেছি, তাই তোমার ভাইয়ের কতদিন হয়েছে বিয়ে? এই তো 7 বছর চলতেছে। ও আচ্ছা, তা তোমার উপর কেন এমন মিথ্যা অপবাদ দিয়েছে একটু বলবে? সরি আন্টি, এসব বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চা বানিয়ে আনি তোমার জন্য। ঠিক আছে আন্টি। আন্টি নিজে চলে গেল। আমি বসে বসে ভাবছি এইখানে থেকে কি করব। এখন যদি চলে যায় তাহলে কেমন দেখাবে না। থাক, এইখানে থাকি কয়েকটা মাস, পরে না হয় যাওয়া যাবে। এসব ভাবতেছি আন্টি কফি আর আপেল নিয়ে আসলো। মেঘ, এই নাও তোমার চা, আর এই আপেলগুলো সব খাবে। এইগুলোর কি দরকার ছিল? আমি তোমার জন্য এনেছি, তুমি খাও। ঠিক আছে, আমি চা খাচ্ছি।
আর আন্টির সাথে গল্প করতেছি। দেখতে দেখতে 1টা বেজে গেল। আমি গোসল করে নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে চলে আসলাম বাসায়। আস্তে আস্তে 2টার কাছাকাছি বেজে গেছে, তাই আমি গাড়িটা নিয়ে চলে আসলাম কলেজ গেটের সামনে। এসে দেখি পাখি আর কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় পাখির বান্ধবীরা। আমি গাড়ি নিয়ে কাছে যেতেই পাখি বলল, তা মেঘ, এত দেরি হলো কেন? নামাজ পড়ে তারপর আইসি তো, তাই দেরি হয়েছে। ও আচ্ছা, এই তোরা যাবি নাকি? এমন একটা হ্যান্ডসাম ছেলে আছে আমাদের, তোর সাথে তো আবার না যায় কিভাবে? চল। তোর কাছে সব ছেলেরাই হ্যান্ডসাম, এখন ওঠ। আমি ওদের কথা শুনে হাসতে লাগলাম। পাখি, গাড়ি কি বাড়ির রাস্তায় ঘোরাবো নাকি অন্য কোথাও যাবে? ওদের নামিয়ে দিয়ে তারপর বাসা যাব। সামনের দিকে যাও, আমি বলবো কোথায় থামাতে হবে। ঠিক আছে। আমি গাড়ি চালিয়ে চলে আসলাম পাখির বান্ধবীর বাসায়। পাখি ভেতরে আয়। না, যাব না, অন্যদিন যাব। ঠিক আছে। আমি গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছি, এমন সময় পাখি আসলো আর বলল, মেঘ, আসতে পারি? ভিতরেই তো চলে এসেছো, আর বলতে হবে কেন? না, একজন মানুষের রুমে ঢুকবো, তার কাছে না অনুমতি নিয়ে কিভাবে ঢুকবো? ও আচ্ছা, তা কি মনে করে এলে? কেন, আমি কি আসতে পারি না? পারো, আমি তো মানা করি নাই। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড আছে? না, কেন? ওই দেখলাম একটা ছেলে তোমার হাত ধরে বাইরে বের হয়েছিল, তাই ভাবলাম তোমার বয়ফ্রেন্ড মনে হয়। ও চলো, আব্বুর কাছে যাব, বিকালে ঘুরতে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে। আমি চলে আসলাম নিচে, চাবিটা নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে পাখিকে নিয়ে চলে আসলাম অফিসে। গাড়িটা সাইড করে রেখে আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি আঙ্কেল বসে আছে মন মোড়া করে। আঙ্কেল, কি হয়েছে? আমাদের একটা বড় ডিল ক্যান্সেল করে দিয়েছে। কেন আঙ্কেল, ওরা কি আগে কখনো আপনার কাছ থেকে মালপত্র নেয় নাই? নিয়েছে, আজ কেন যেন ডিলটা ক্যান্সেল করে দিল। ওনার নাম্বারটা দেন তো, আমি কথা বলে দেখি কি বলে ওনারা। তুলো 0171। আঙ্কেল কি মাল নিবে? 20x20। ও আচ্ছা, আমি কথা বলতেছি। ঠিক আছে। ফোন দিলাম ওমরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? যে কে? ভাই। তা অনেকদিন পর কথা হলো, তাই না? ভাই, তা ফোন দিয়েছেন হঠাৎ করে? পাখি গ্রুপ অফ কোম্পানির ডিল বাতিল করেছিস কেন? ভাই, ফয়সালের কথা আমি ডিলটা ক্যান্সেল করেছি। যা ডিল হওয়ার কথা ছিল তাই কর, আমি ফয়সালকে দেখে নিব। ঠিক আছে ভাই। আমি ফোন কেটে আঙ্কেলের কাছে এসে বললাম, আঙ্কেল, ওরা আবার আসবে কাল, আপনি ওদের কাজ ফাইনাল করেন। ওদের সব কিছু রেডি আছে, কালেই নিয়ে যেতে পারবে। ও আচ্ছা, এখন কি বাসায় যাবেন নাকি এইখানে থাকবেন? এখানেই থাকবো এখন, তুমি 6টায় আইসো। ঠিক আছে। পাখি, তুমি কি করবে এখন? আমি চলে যাব এখন। ও আচ্ছা, চলো তাহলে। চলো। আমি চলে আসলাম বাইরে, গাড়িতে বসে আছি। একটু পর পাখি আসলো আর বলল, সামনে একটা লেকের পাড় আছে, ওইখানে চলো। ঠিক আছে। গাড়ি ড্রাইভ করে চলে আসলাম লেকের পাড়ে। সব দিকে জোড়ায় জোড়ায় বসে আছে। পাখি, এটা কোথায় নিয়ে আসলে? কেন, কি হয়েছে? জায়গাটা কি ভালো না নাকি? একদম ভালো না এসব জায়গা, আমাকে নিয়ে আসলে কেন? এমনি, গাড়ি থেকে নামো। আমি এইখানেই থাকবো, আমি নামতে পারবো না। কিন্তু পাখি আমাকে জোর করে টেনে বের করে নিয়ে আসলো গাছতলায়। আমি দাঁড়িয়ে আছি, পাখি বেঞ্চে বসে আছে। আমি বসে বললাম। এমন সময় একটা ছেলে আসলো আর বলল, ভাই, আপনি এখানে? কে আপনি, আর আমাকে ভাই বলতেছেন কেন? ভাই, আমি তুহিন, আমাকে চিনতে পারছেন না? আর এতদিন আপনি কোথায় ছিলেন? ভাইয়া, আমি আপনাকে চিনি না, আপনি চলে যান। আমি চোখ দিয়ে ইশারা করে বললাম গেটের কাছে যেতে। তুহিন বলল, ঠিক আছে, আপনি যখন চিনেন হয় না, আমি চলে যাই। তুহিন চলে গেল। আমি পাখিকে বললাম, পাখি, বাদাম বা আইসক্রিম নিয়ে আসি? ঠিক আছে, দুটোই নিয়ে আসো। আমি চলে আসলাম গেটের কাছে। পার্ক থেকে বের হয়ে দেখি তুহিন এখন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার তুহিন, তুই এইখানে? ভাই, এই তো সামনে একটা দোকানে কাজ করি। আপনি চলে যাওয়ার পর থেকে তো আমাদের গ্যাংটা পুরোই শেষ হয়ে গেছে। আজ রাত 1টায় আমাদের ডেরায় থাকবি, আজকে ইমরানের শেষ দিন। ঠিক আছে ভাই, আমি ঠিক সময় চলে যাব। তা আপনার সাথে ওইটাকে? আমি যে বাসায় থাকি ওই বাসায় বাড়িওয়ালার মেয়ে। ও আচ্ছা ভাই, কিছু লাগলে বললেন আমাকে। ঠিক আছে, এখন যা তুই, আর সবাইকে বলে দে আজ 1টায় থাকার জন্য। আমি গেলাম। ঠিক আছে ভাই। আইসক্রিম নিয়ে চলে আসলাম পাখির কাছে। এতক্ষণ লাগে আনতে? ওই একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, তার সাথে একটু কথা বলছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা, এখানে থাকবে নাকি চলে যাবে? চলে যাব। সবার এমন অবস্থা দেখে আমার ভিতরে যেন কেমন কেমন করতেছে। কেমন করে? জানি না, চলো। আর না গেলে এখানে থাকো, পরে ফোন দিও, বাসায় আমি নিয়ে যাবো নিয়ে এসে। আর নিয়ে যেতে হবে না, চলো, এখনই চলে যাব। চলো। আমি পাখিকে নিয়ে চলে আসলাম বাসায়। পাখি বলল, মেঘ, তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার তো সিম নেই, সিম কিনতে যাবো একটু পর। ও আচ্ছা। তা পাখি, তুমি থাকো, আমি একটু পর আসতেছি।
কোথায় যাবে? আমিও যাব। একটু কাজ আছে, তোমার যেতে হবে না। ঠিক আছে যাও। আর আব্বু তো আসেনি, আব্বুকেও নিয়ে এসো। ঠিক আছে। আমি চলে আসলাম একটা সিমের দোকানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলুন কি লাগবে? একটা সিম তুলবো, তোলা যাবে? একদম 250 টাকা। টাকা নিয়ে চিন্তা করতে হবে না, এই নেন আইডি কার্ড আর নাম্বার আছে 001। ভাই এমন নাম্বার তো আগে শুনি নাই। আপনি দেখেন এইটা অনেকজনের কাছে অ্যাক্টিভ আছে। ফিঙ্গার দেন। আমি ফিঙ্গার দিয়ে দিলাম। দোকানদার কাজ করতেছে। কিছুক্ষণ পর দোকানদার সিমটা নিয়ে এসে আমার হাতে দিল। এই নেন আপনার টাকা। ধন্যবাদ। আর কিছু কি লাগবে? ছোট ছোট সিসি ক্যামেরা আছে, যেগুলো দেখতে পাবে না ওইগুলো। ওয়েট আমি দেখতেছি। দোকানদার খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর একটা প্যাকেট এনে আমার হাতে এনে দিয়ে বলল, এই নেন, এই একটাই আপনার ভাগ্যে আছে। 350 টাকা। 300 টাকা দিলেই হবে। এই নেন। আমি দোকানদারকে টাকা দিয়ে চলে আসলাম বাইরে। ফোনটা বের করে দেখি 5:55 বাজে। আমি গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম অফিসে। সেদিকে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেল আসেন। তা এতক্ষণ কোথায় ছিলে? একটা সিম কিনতে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। ও আচ্ছা, সামনে ফুচকার দোকান আছে, ফুচকা কিনে নাও। ঠিক আছে আঙ্কেল। আমি ফুচকা কিনে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই পাখি এসে দরজা খুলে দিল। বলল, আব্বু আমার ফুচকা কোথায়? ওই তো মেঘের হাতে। এই নাও তোমার ফুচকা। আমি ফুচকা নিয়ে রুমে চলে আসলাম। শরীরটা ক্লান্ত লাগতেছে, তাই ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি রাত 12:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে বারান্দার সিঁড়ির কাছে চলে গেলাম। নিচে তাকিয়ে দেখি অন্ধকার, তাই আমার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে বের করে দিয়ে নিচে নেমে গেলাম। দেয়াল টপকে বাইরে চলে আসলাম। হাঁটতে হাঁটতে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি আমার সেই পুরানো গাড়িটা সে আগের মতোই রয়েছে। আমি যেতেই নাবিল বলল, ভাই উঠেন, আপনার জন্য অপেক্ষা করতেছি সেই কখন থেকে। ও আমার সব জিনিস এনেছিস তো? আনছি, গাড়ির ভিতরে আছে। ও আচ্ছা চল। আর ইমরান কি এসেছে? ভাই ইমরান এসেছে। আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমার সবগুলো ড্রেস পরে নিলাম। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসলো আমাদের সেই আগের জায়গায়। নাবিল, তুই কি ইমরানকে এইখানে পাঠা, বলবি ওর সাথে দেখা করতে এসেছে, বাকিটা আমি করে নিব। ঠিক আছে ভাই। আমি গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর ইমরান আসলো আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাড়ির দরজা খুলতে খুলতে বললাম, কিরে ইমরান কেমন আছিস? কে আপনি? ভুলে গেছিস আমাকে? ভাই আপনি? কি ভেবেছিলি আমি মরে গেছি? তোকে তো আমি সে কবে মেরে ফেলেছিলাম, তুই কিভাবে বেঁচে ফিরলি? আল্লাহ যার সাথে থাকে তাদের কোনো ক্ষতি হয় না। তোদের মতো কাপুরুষ থাকলে এই দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই বলে ইমরানের বুক বরাবর দিলাম এক লাথি। ইমরান গিয়ে 2 হাত পিছনে পড়লো। কিরে মারবি না? আয় মার, এখন তো আমি তোর সামনে। আপনাকে মারার ক্ষমতা আমার নেই, প্লিজ ভাই আমাকে মাফ করে দিন। তোর মতো বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। এই বলে দিলাম আর একটা লাথি। এই নাবিল, গাড়ির ভিতর থেকে বক্সটা নিয়ে আয় তো। জি ভাই আনতেছি। নাবিল চলে গেল। আমি ইমরানের কাছে এসে বললাম, এখন ভয় করতেছে তাই না? যখন আমাকে আমার লোক দিয়ে মারার চেষ্টা করেছি তখন মনে ছিল না? আজ দেখবি হিংস্র পশু জেগে উঠবে। তুই তো জানিস আমি কেমন। এই বলে দিলাম নাক বরাবর একটা খুশি। ইমরান কোনো কথা বলতে পারছে না, এখন পুরো হায়নার মতো হিংস্র হয়ে গেছি। নাবিল আমার বক্স নিয়ে আসলো আর বলল, ভাই এই নেন, আর কিছু লাগবে? ভিতর দেখ তো মরিচের গুঁড়া আছে কিনা। ভাই এইখানে নেই। ওই যে সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওইটার কাছে গিয়ে 3 বার হাততালি দিলেই দরজা খুলে যাবে। ওইটার ভিতর সব আছে, নিয়ে আয়। ঠিক আছে ভাই। ইমরান এদিকে ফের। এই নে ল্যাপটপ, যা তোর সব টাকা আমার অ্যাকাউন্টে দে, আর যা যা আছে সব বল, তাহলে একটু শাস্তি কম হতে পারে। এই নেন ভাই চাবি, আর আপনার রুমে সব রাখা আছে। প্লিজ ভাই আমাকে মেরে ফেলবেন না। যা, তোর শাস্তি কমিয়ে দিব, তুই চিন্তা করিস না। আর আল্লাহর কাছে সব কিছু বল, এখান থেকে যা যা বলার কাম। এই তোরা কোথায় রে? জি ভাই বলেন। ইমরানকে ভিতর নিয়ে ভালোভাবে গোসল করে নামাজ পড়িয়ে যা ইচ্ছে বলতে বলবি। ঠিক আছে ভাই। ওয়ের দিকে তাকিয়ে দেখি রাত 3টা বেজে গেছে, তাই দেরি না করে চলে আসলাম ভিতরে। ভাই সব কিছু রেডি করে রাখছি, আর কিছু করতে হবে নাকি? না, এখন আর তেমন কিছু করতে হবে না। ইমরানের কাছে গিয়ে দেখ কি বলে, আর সবাইকে বলবি কাল দেখা করতে আমার সাথে। ঠিক আছে ভাই। আর ইমরানের সাথে তো ওই ইমনও জড়িত আছে। ইমনের খোঁজ নে, দেখ ইমন কোথায় লুকিয়ে আছে। কাল খোঁজ পেয়ে যাবো ভাই। এখন দেখ ইমরান কোথায়। ওই তো ভাই আসতেছে। ইমরান আমার কাছে আসতে বললাম, এখন তোর ইচ্ছেগুলো বল, পূর্ণ করব। ভাই আমার ছোট ছোট 2টা বেবি আছে, বউ আছে। ইমরান যা, তোকে ছেড়ে দিলাম, তোর বউ আর বাচ্চার কথা ভেবে। ভাই প্লিজ আপনি আমাকে আপনার দলে রেখে দেন। না, তোকে আর আমার দলে রাখবো না।
তোকে একটা কোম্পানিতে চাকরি খুঁজে দিব নি, ওইটা করে তো সংসার তুই চালাবি। ভাই ইমরান তোর আর কোনো কথা শুনতে চাই না, যা তুই এখন তোর বাসায় চলে যা। তোকে কি দেই নাই যে তুই আমাকে মারার চেষ্টা করছিস? ভাই আপনাকে তো ওই ইমনের কথা আমি মারতে বলছি। ইমন কোথায় আছে এখন? ওর খোঁজ খবর জানিস নাকি? ভাই এখন ফোন দিলে এখনই চলে আসবে। ফোন দিব নাকি? না, এখন আর ফোন দেওয়ার দরকার নেই। তুই কাল নীলসাগর পার্কে ওইখানে বিকাল 5টায় নিয়ে আসবি। আর আমার কথা যেন কোনোভাবেই না কেউ জানতে পারে, ওই দিকে খেয়াল রাখবি। ঠিক আছে ভাই। ভাই আমার একটা রিকোয়েস্ট রাখবেন, আর কখনো কিছু চাইবো না। কি রিকোয়েস্ট বল? ভাই এ হলো আমার বউ হিমু, কথা বলতে পারে না। আমাদের রিলেশন ছিল, পরিবার মেনে নেয় নাই, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। হিমু আমার এসব কিছু জেনে গেছে, আমার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গেছে। তাই আপনি যদি বলে একটু সব ঠিক করে দিতেন তাহলে অনেক ভালো হয়। আচ্ছা, কাল তুই 11টায় 3 রাস্তার গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকিস, আমি তোকে নিয়ে চলে যাবো নি। ঠিক আছে ভাই। আর এই নেন আমার ডেবিট কার্ড, এখানে 50 লাখ টাকা আছে, আপনি রেখে দেন। এ হলো হালাল ইনকামের টাকা। ওয়েট কর একটু। আমি ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে দেখতে লাগলাম কোনো অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে। দেখি একটা ওয়েবসাইট থেকে কাজ করছিল 5 মাসের, ওইটার টাকা। এই নে তোর ডেবিট কার্ড, তুই কাজ করেছিস, এইটা তোর টাকা, আমার লাগবে না। আর এই টাকার একটা বিজনেস শুরু কর ছোটোখাটো, তাহলে আর কিছু করতে হবে না। শোন, আমি তোর বড়, তোকে একটা কথা বলি, যা করবি হালাল ইনকাম করবি, কখনো কোনো জায়গাতে ঠকবি না। আর এই নে আমার নাম্বার, যদি কিছু দরকার পড়ে তাহলে ফোন দিবি। ঠিক আছে ভাই, এখন আমি যাই। ওয়েট, আমিও চলে যাব। এই নাবিল, আমাকে নিয়ে দিয়ে আয়, আর ইমরানকেও দিয়ে আসবি। ঠিক আছে ভাই, চলেন। আর তোরা ওই বাসায় চলে যা, আর কোনো কাজ নেই। আবার যখন কাজ দিব তাহলে চলে আসবি। ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়, দেওয়াল টপকে বেলকানি দিয়ে চলে আসলাম উপরে। ঘরে ঢুকতে দেখি দরজা খোলা, খুব ভয় পেয়ে গেলাম। লাইট ধরিয়ে দেখি পাখি আমার বিছানায় শুয়ে আছে। এই পাখি, আপনি এইখানে কেন? তুমি কোথায় গিয়েছিলে? নিচে পানি খেতে তুমি কখন আসলে? এই তো 5 মিনিট হলো। ও আচ্ছা, যাও তোমার রুমে, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, আর কাল কলেজ বন্ধ, কাল যেতে হবে না। ও আচ্ছা। পাখি চলে গেল। খুব ক্ষুধাও লাগছে, টেবিলের দিকে তাকিয়ে দেখি প্লেট দিয়ে খাবারও ঢাকা আছে মনে হয়। পাখি রেখে গেছে। আমিও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম ইমরানের ফোনে। হ্যালো ইমরান। ভাই আপনি কোথায় আছেন? ঘুমাচ্ছি কেন? 10টা বাজে, আপনি এখনো আসেন নাই, তাই ফোন দিছি। আমি ঘুম থেকে উঠে দেওয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি 10টা 10 বাজে। তুই একটু ওয়েট কর, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। আন্টি আমি একটু আসতেছি বাইরে থেকে। বাবা খেয়ে যাও। না, বাইরে খেয়ে নিব নি। এই বলে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি ইমরান দাঁড়িয়ে আসে, গাড়ি নেই। ইমরান চল। ভাই চলেন। আমি চলে আসলাম ইমরানের শ্বশুর বাড়ি। আমাদের দেখি খাতায় কি যেন লিখে বলল, আপনি আবার এসেছেন? প্লিজ আপনার ওই অসৎ টাকার ইনকাম আমি খেতে চাই না, আর আমার ছেলে মেয়েদেরও খাওয়াতে চাই না। ইমরান এখন নিজের বিজনেস শুরু করবে, প্লিজ ওকে ভুল বুঝবেন না। আমি ইমরানকে টাকা ধার দিয়েছি। ও আচ্ছা। হিমু আমাদের বাড়ির ভিতরে নিয়ে গেল। বসতে বলে হিমু যেন কোথায় চলে গেল। আমি ইমরান বসে আছে। কিছুক্ষণ পর আমাদের জন্য খাবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া করে হিমুকে নিয়ে চলে আসলাম। ইমরান তুই যা, এখন আমি বাসায় চলে যাব। বসেন, আমি নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে। ইমরান আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি কলিং বেল দিতে পাখি এসে দরজা খুলে দিল। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই পাখি বলল, কোথায় গিয়েছিলে? বন্ধুর বাড়িতে। কেন, কি হয়েছে? কিছু না। তুমি বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। ঠিক আছে। আমি ড্রেস চেঞ্জ করে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি আঙ্কেল আন্টি পাখি বসে আছে। আমি যেতেই আঙ্কেল বলল, মেঘ সকালে কোথায় গিয়েছিলে গাড়ি করে? বন্ধুর বউ তার বাপের বাড়ি চলে গেছে, ওকে আনতে গেছিলাম। ও আচ্ছা, খেতে আসো, খাওয়া দাওয়া করে তারপর যা খুশি করো। বিকেলে মেহমান আসবে, রান্না করতে হবে। খাবার রেডি করো, আমরা আসতেছি। আমরা খাবার টেবিলে চলে গেলাম। খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। শুয়ে শুয়ে ফোন টিপতেছি, এমন সময় পাখি আসলো তার খাতা কলম নিয়ে। মেঘ, এই অঙ্কটা বুঝিয়ে দাও তো। এইদিকে আসো, বুঝিয়ে দিই। আমি পাখিকে অঙ্কটা বুঝিয়ে দিলাম। তাকিয়ে দেখি পাখি যেন কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। পাখি, এমন করে কি দেখতেছো? কিছু না। আচ্ছা আমি গেলাম। ঠিক আছে। পাখি চলে গেল। আমার আর কোনো কাজ নেই, তাই শুয়ে শুয়ে ফোন টিপতেছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। বিকালে আন্টির ডাকে ঘুম ভাঙলো। মেঘ ওঠো, বিকেল হয়ে এসেছে তো, ফ্রেশ হয়ে নিচে আসো, কিছু খেয়ে নাও। না আন্টি, কিছু খাবো না, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে আসো। আন্টি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম।
নিচে এসে বসে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। পাখি গিয়ে দরজা খুলে দিল। তাকিয়ে দেখি একটা বুড়খাওয়ালা মেয়ে পাখিকে জড়িয়ে ধরেছে আর বলছে, আপু কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ভিতরে আয়। আমি নিচ থেকে উপরে চলে আসলাম। এসে দরজাটা একটু চাপিয়ে দিয়ে শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করতে লাগলাম। রাত প্রায় 10টা, এমন সময় পাখি আসলো, বলল, মেঘ নিচে চলো, খাওয়া দাওয়া করবে। চলো। আমি নিচে চলে আসলাম। নিচে এসে যে খাবার টেবিলে বসবো আমি তাকিয়ে দেখি আমার গার্লফ্রেন্ড আঁখি বসে আছে। আমি এক নজর তার দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললাম। আন্টি আমার খাবার বেড়ে দিল। আমি চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ারটা ছেড়ে নিচে দাঁড়িয়ে আছি, খুব কান্না পাচ্ছে। আজ এতদিন পর ওর সাথে দেখা। আঁখি আমাকে ভুল বুঝে ব্রেকআপ করে চলে গেছিলো। এভাবে কতক্ষণ যে ছিলাম খেয়াল নেই। হুঁশ ফিরল কারো দরজার ঠকঠক শব্দে। ওয়াশরুমের দরজাটা খুলে বাইরে তাকিয়ে দেখি পাখি দাঁড়িয়ে আছে। আমি ড্রেস চেঞ্জ করে চলে আসলাম রুমে। কি ব্যাপার, পাখি এখন আমার রুমে? এখন আসলাম গল্প করতে, তা তোমার চোখ এমন লাল হয়ে আছে কেন? এমনি ভালো লাগছে না, আমি এখন ঘুমাবো, কাল তোমার সাথে কথা হবে। ঠিক আছে, ঘুমা। পাখি চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে সকালে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বসে আছি রুমে। এমন সময় পাখি আর আঁখি আসলো। পাখি বলল, কি করছো মেঘ? এই তো বসে আছি, কিছু বলবা? বিকালে আমাদের ঘুরতে নিয়ে যাবা? কোথায় যাবে? নীলসাগরে পার্কে যাব। ঠিক আছে, নিয়ে যাবো নি। এই বসে আছি, পাখি আমার পাশে বসলো। আমি কিছু বললাম না। আঁখি বলল, পাখি আমাকে কি ওনার সাথে পরিচয় করিয়ে দিবি না? দেবো। আঁখি ওর নাম হচ্ছে মেঘ, আর মেঘ ওর নাম হচ্ছে আঁখি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আচ্ছা পাখি, আমি একটা জায়গায় যাব, তোমরা যাও, আমি ড্রেস চেঞ্জ করব। কেন, আমাদের সামনে কি ড্রেস চেঞ্জ করা যায় না? কিছু বললে নাকি? না, কিছু বলি নাই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। পাখি চলে গেল। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে আসতেই আঙ্কেল বলল, মেঘ কোথাও যাচ্ছ নাকি? জি আঙ্কেল, ফুল ছড়িয়ে যাচ্ছি। তাহলে তো ভালোই হলো, আমাকে আর যেতে হবে না। আমার সাথে আসো একটু আমার রুমে। জি আঙ্কেল। আমি আঙ্কেলের সাথে চলে গেলাম তার রুমে। রুমে এসে আঙ্কেল আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, এখানে 80 লাখ টাকা আছে। ফুলঝুরি গিয়ে এই নাম্বারে ফোন দিয়ে আমার কথা বললেই আসবে। ওনাকে টাকাগুলো দিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। খাওয়া দাওয়া করেই যেতে পারবে। ঠিক আছে আঙ্কেল, খাওয়া দাওয়া করে তারপর যাব। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম নিচে। গাড়িটা দিয়ে চলে আসলাম ফুলছড়ি গ্রামে। এখানে আমার জন্ম হয়েছিল। পরে আব্বুর অফিসের জন্য অন্য একটা জায়গায় সেটেল হয়ে যায়। গ্রামে এত বড় গাড়ি দেখে সবাই ভিড় জমালো। আমি গাড়ি থেকে নেমে সবার সাথে কথা বললাম। কথা বলে চলে আসলাম এই এলাকার চেয়ারম্যানের কাছে। ফোন দিতে একটা মেয়ে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মেঘ বলছিলাম, কবির সাহেব আছে? আপু আপু কে যেন ফোন দিয়েছে, এনো কথা বলো। আসসালামু আলাইকুম কবির সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মেঘ বলছিলাম। টাকাগুলো দিয়ে পাঠিয়েছে, কোথায় নিয়ে আসবো? কোথায় আছেন বলেন, আমি একটা লোক পাঠাচ্ছি। এই তো জসীমউদ্দিনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, আপনি সামনে 2টা বাড়ি পেরিয়ে দেখেন একটা বাংলো বাড়ি আছে, ওইটাই আমাদের বাড়ি, আসেন। আমি চলে আসলাম চেয়ারম্যানের বাড়িতে। কলিং বেল দিতে দরজা খুললো একটা মেয়ে। কে আপনি? কবির সাহেব আছে? আপু, ওই লোকটা এসেছে। ভিতরে এনে বসা, আমি আসতেছি। আমি গিয়ে ভিতরে বসলাম। কিছুক্ষণ পর চেয়ারম্যান আসলো। এই নেন আপনার টাকা। ধন্যবাদ। গ্রামে একটা বিচার ছিল তো, তাই যেতে পারি নাই। ও আচ্ছা, তা গ্রামের এমন অবস্থা কেন? রাস্তা সব ভাঙা, রাস্তাগুলো ঠিক করেন না কেন? আমি একা কি করতে পারবো বলেন, সরকার থেকে টাকা আনলে ওই মেম্বাররা খেয়ে ফেলে। ও আচ্ছা, আমি কিছুদিন পর আসবো। আপনি সব মেম্বারদের নিয়ে বসবেন এক জায়গায়। আপনি কে যে আমাদের এই গ্রামের হয়ে কথা বলছেন? আমি আমার মাফিয়ার কার্ডটা বের করে দেখিয়ে দিলাম। এই দেখেন আমি কে। চেয়ারম্যান আমাকে দেখে আর কোনো কথাই বলতে পারছে না। কি এখন চুপ কেন? আমি যা বলছি তাই করবেন বলে দিলাম। ঠিক আছে। আমি চলে আসলাম বাইরে। হেঁটে হেঁটে গ্রামটা দেখতেছি। হঠাৎ মনে পড়লো ছোটবেলার বন্ধু রিয়াজের কথা। কে আমাকে ডাকতেছে? কি রে, কেমন আছিস? ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আরে বেটা, আমি মেঘ, তোর ছোটবেলার খেলার সাথী। ও তাই? তা ভেতরে আয়। আর এতদিন পর কোথা থেকে আসলি? এই তো শহরে থাকি, কি করবো আর। ও আচ্ছা, তবে যে কোথায় বসতে দেই সব কিছুই তো ভাঙা। আরে বসবো না, চল আমার সাথে ঘুরে আসবি সামনে থেকে। কিছু খেয়ে নে। এই রিয়া, কিছু খাবার নিয়ে আসো। এই রিয়াটা আবার কে? আমার বউ, 9 মাস হয়েছে বিয়ে করেছি। ও আচ্ছা, ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই নে গরিবের ঘরের খাবার। তুই গ্রামে কি কাজ করিস? কি আর করব, একটা ছোট জমি আছে, ওইখানেই কাজ করি। তুই তো ভালো পড়ালেখা করেছিস। আচ্ছা, তোকে যে একটা কোম্পানির দায়িত্ব দিই পালন করতে পারবি?
আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আমি এই গ্রামে একটা অফিস খুলবো ভাবতেছি, যাতে গ্রামটা একটু উন্নত হয়। খুলতে পারবি? আচ্ছা, আমি রহমত চাচাকে বলে দেখি, উনি বলেছিল ওনার জায়গা বিক্রি করবে। ঠিক আছে, তুই দেখ কে কে জায়গা বিক্রি করে আমাকে বলিস। এখন আমি যাই, আর এই নে আমার নাম্বার, ফোন দিস। ঠিক আছে, তুই যা, আমি ফোন দিবনি। আমি গ্রামের রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ির কাছে এসে দেখি অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছে। কি বাচ্চারা, উঠবে নাকি? ভাইয়া আমাদের উঠাবেন? আচ্ছা তোমরা একটু সরে দাঁড়াও, আমি দরজাটা খুলে দিই, পরে উঠতে পারবে। আমি দরজাটা খুলে দিলাম, দরজা খুলে বাচ্চাদের উঠিয়ে একটু ঘোরালাম, ঘুরিয়ে ওদের নামিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে পাখি এসে দরজা খুলে দিল আর বলল, কোথায় ছিলে এতক্ষণ? এইখানে কেন? এমনি, ভিতরে চলো, খাবার খেয়ে নেবে। চলো। আমি আমার রুম থেকে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। শুয়ে আছি, এমন সময় আঁখি আসলো আর বলল, আসতে পারি? আসেন। আঁখি ভিতরে এসে খাটের এক কোণে বসে বলল। কিছু বলছে না দেখে বললাম, কিছু বলবেন নাকি? বলবো। কি বলবেন বলেন। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর তোমাকে ভুল বুঝবো না। কিসের মাপ চাইতেছেন? ওইটার মাপ কখনো হবে না আমার কাছে, আপনি চাইলে যেতে পারেন। প্লিজ মেঘ, একটিবার ভেবে দেখো, আমি আর কখনো তোমাকে কিছু বলবো না। তুমি যা বলবে আমি তাই মেনে নেব। কোনো কিছু মানতে হবে না, আমি একা আছি, এখন খুব ভালো আছি। আপনি চলে যান, আমি এখন ঘুমাবো। প্লিজ মেঘ, আমি তোমার পায়ে পড়তেছি, প্লিজ তোমার জীবনে আবার আমাকে ফিরিয়ে নাও। সরি, আর পারবো না। এখন যদি আপনি এখান থেকে না যান তাহলে আমি আমার রুম থেকে বেরিয়ে যাব। থাক, আর বেরিয়ে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। আঁখি চলে গেল। কিছুক্ষণ পর পাখি আসলো আর বলল, মেঘ, তুমি কি কিছু বলেছো আঁখিকে? কই, কিছু বলে নাই তো। কেন, কি হয়েছে? আঁখি দেখি কান্না করে তার রুমে চলে গেছে, তাই ভাবছিলাম কিছু বলেছো নাকি। না, আমি ওনাকে চিনি না, ওনাকে কি বলবো আর। তাই তো। আচ্ছা তুমি ঘুমাও, আমি এখন যাই, গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ঠিক আছে, যাও। আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকালে ফজরের আজানের শব্দে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আঁখি এসে দরজা খুলে দিল আর বলল, কোথায় গিয়েছিলে? জানি না। এই বলে চলে আসলাম আমার রুমে। শুয়ে শুয়ে ফোন টিপতেছি। আজ আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজ 5টি বছর হয়ে গেল আম্মুকে দেখি না, তাই পুরনো সিমটা কম্পিউটার দোকান থেকে উঠিয়ে এনে ফোন দিলাম আম্মুকে। রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন ধরলো না, তাই আমি আর ফোন দিলাম না। কিছুক্ষণ পর ওই পাশ থেকে ফোন আসলো। রিসিভ করতে আম্মু বলল, মেঘ বাবা, তুই কেমন আছিস? তোর কোনো খোঁজ খবর নেই, কোথায় চলে গেলি? আমি আম্মুর কণ্ঠ শুনে কান্না করে দিলাম। আজ 5টি বছর পর আম্মুর ভয়েসটা শুনলাম। আম্মু কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। আব্বু কেমন আছে? তোর আব্বু তেমন ভালো নেই, অসুস্থ। কি হয়েছে আব্বুর? একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তোর ভাইও কিছু করতে পারছে না। আমরা সব জেনে গেছি, তোর ভাইও সব জেনে গেছে। তোকে বাড়ি থেকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে। তুই ফিরে আয় বাবা। আম্মু, আমি একটু পর ফোন দিচ্ছি। তুমি আব্বু আর ভাইয়াকে বইলো না যে আমি ফোন দিয়েছি। ঠিক আছে। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে আরএস হাসপাতালে ফোন দিলাম। হ্যালো, ডক্টর মাসুদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা কিডনি হবে? রক্তের গ্রুপ কি ওইটা জানেন? এ পজিটিভ রক্তের গ্রুপ। স্যার আমি দেখে জানাচ্ছি এক্ষুনি। ঠিক আছে, তাড়াতাড়ি জানাবে। ঠিক আছে স্যার। এই বলে ফোনটা কেটে দিলাম। সামনে তাকিয়ে দেখি পাখি দাঁড়িয়ে আছে। বলল, আসতে পারি? আসো। কান্না করছেন কেন? এমনি। পাখি, তুমি তো ডাক্তারি নিয়ে পড়াশোনা করতেছো। সামনের বছর পুরোপুরি হয়ে যাবে ইনশাল্লাহ। ও আচ্ছা, তুমি নিচে যাও, আমি আসতেছি। একটা কথা ছিল। পরে শুনবো, এখন যাও। ঠিক আছে। পাখি চলে গেল। ডক্টর মাসুদের ফোন। হ্যালো স্যার, আমাদের এখানে 2টা আছে, আপনার কয়টা লাগবে? এই 2টা আলাদা করে রাখো, 2টাই লাগবে। আমি আজকে বিকেলে একজন পেশেন্টকে ভর্তি করাবো, সব খেয়াল রাখবে তুমি। বড় বড় ডাক্তার আছে যারা, ওরাও থাকবে তোমার সাথে। স্যার, এত সিকিউরিটি? উনি আমার আব্বু, তাই এত সিকিউরিটি। ঠিক আছে স্যার, আমি বড় একটা কেবিন খালি করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি বিকালে নিয়ে আসবো। এই বলে ফোন কেটে দিলাম। রেডি হয়ে চলে আসলাম নিচে। আমাকে দেখে আঙ্কেল বলল, মেঘ, কোথাও যাচ্ছ নাকি? আঙ্কেল, আব্বুকে নিয়ে আসবো এখানে, আব্বু অসুস্থ। আমিও আসবো নাকি তোমার সাথে? না আঙ্কেল, আসতে হবে না, আমি একাই যেতে পারবো। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কিছু দূর গিয়ে ফোন দিলাম রানাকে। হ্যালো রানা। ভাই বলেন। এক্ষুনি আমার গাড়িটা নিয়ে আয়, অনেক দূর যাব। ঠিক আছে ভাই, আমি আসতেছি। কিছুক্ষণ পর রানা আসলো আর বলল, ভাই ওঠেন। তুই পাশের সিটে যা, আমি ড্রাইভ করব। ঠিক আছে ভাই।
আমি ড্রাইভ করতে লাগলাম, প্রায় 2 ঘন্টা পরে চলে আসলাম বাসায়। বাসা অনেক পুরানো হয়ে গেছে, রং দেওয়া হয় না। বাড়িতেও দেখি কোনো সারা শব্দ নেই। কলিং বেল দিতে আমার ভাই এসে দরজা খুলে দিল। আমাকে দেখে কোনো কথা বলছে না। আমিও কিছু না বলে সোজা চলে আসলাম আম্মু আব্বুর রুমে। দরজার কাছে এসে থমকে গেলাম। আব্বু বলল, আজ কতদিন হয়ে গেল আমার মেঘকে দেখি না। মেঘের মা, তোমার ছেলে কি একবারও মনে পড়ে না আমাদের কথা, নাকি মেঘ ভুলে গেছে সব? চিন্তা করো না, তোমার ছেলে আবার তোমার কোলে ফিরে আসবে। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরতেছে। আমি আব্বুর কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু আমাকে দেখে কান্না করে দিল আর বলল, প্লিজ বাবা, আমাকে মাফ করে দে। আমি ভুল বুঝে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আব্বু তুমি মাপ চাইতেছো কেন? আম্মু খাওয়া দাওয়া করেছো? না, ঘরে কিছু নেই। তোর ভাইয়ের চাকরিটাও চলে গেছে। সারাদিন রিক্সা চালিয়ে তোর আব্বুর ওষুধের টাকা জোগাড় করে। ভাইয়া ভাইয়া মেঘ বল। এই নাও বাজার থেকে কিছু ফল আর খাবার নিয়ে আসো, আব্বুকে নিয়ে ঢাকায় যাব। ঢাকায় তো অনেক খরচ হবে, এত টাকা কোথা থেকে পাবো? তোমার চিন্তা করতে হবে না, তুমি যাও, গিয়ে খাবার নিয়ে আসো। আর ভাবি কোথায়? তোর ভাবিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি আরো 1 বছর আগে। কেন, যা হবার হয়ে গেছে তাই বলে তুমি ভাবিকে পাঠিয়ে দিবে? আচ্ছা, ঢাকা থেকে এসে তারপর না হয় ভাবিকে নিয়ে আসবে। না, আনতে হবে না, ও ওইখানেই থাক। আচ্ছা, এখন তুমি যাও। ভাইয়া খাবার আনতে চলে গেল। আমি নিচে এসে রানাকে কিছু টাকা দিয়ে বললাম বাজার থেকে কিছু খাবার খেয়ে। দুইজনই দুপুরে খায় নাই। রানা চলে গেল। আসার সময় রানাকে সব দেখিয়ে দিয়েছি, তাই এখন হেঁটেই চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ভাইয়া আসলো খাবার আর কলা নিয়ে। আম্মু আব্বুকে খাইয়ে দাও, আর তুমিও খেয়ে নাও। ঠিক আছে, তুই খাবি না? খাবো, আমার জন্য আনতে গেছে। কেন, এইখান থেকে কি খাওয়া যাবে না? খাওয়া যায়, তুমি তো মনে হয় অনেকদিন ধরে খাও না, শরীর শুকিয়ে গেছে। তুমি খাও, আমার জন্য খাবার আনতে গেছে। এইদিকে আয়, আমি আর তুই ভাগ করে খাই। ভাইয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও খেয়ে নিলাম। আগে যখন বাসায় ছিলাম তখন ভাইয়াই আমাকে খাইয়ে দিত। আমি আব্বুকে নিয়ে চলে আসলাম গাড়িতে। ভাইয়া ওঠো। আমি ড্রাইভ করতে লাগলাম। কিছু দূর এসে একটা হোটেল থেকে কিছু খাবার নিয়ে আসলাম আম্মু আব্বু ও ভাইয়ার জন্য। ভাইয়া বলল, মেঘ, তুই ঢাকায় কি কাজ করিস? আমি যা কাজ করি তোমাকে দেখাবো নি, আগে ঢাকা যাই তারপর। আচ্ছা। রাস্তা খালি, তাই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে চলে আসলাম ঢাকার মেন সড়কে। কিছুক্ষণের মধ্যে আরএস হাসপাতালে চলে আসলাম। ফোন দিলাম ডক্টর মাসুদকে। হ্যালো মাসুদ, কয়তলায় আসবো? স্যার আপনি 2 তলায় আসেন, এরপর আমি সব ব্যবস্থা করতেছি, কিছু টেস্ট করাতে হবে। আমি আব্বুকে নিয়ে চলে আসলাম 2 তলায়। কিছু টেস্ট করিয়ে 8 তলায় আসলাম। এইখানে শুধু আমাদের জন্য পুরো 2টা কেবিন, অন্য কেবিনের লোক এইখানে আসতে পারবে না, যার যার ব্যবস্থা। ভাইয়া বলল, মেঘ, এত বড় হাসপাতালে অনেক টাকা খরচ হয়ে যাবে মনে হয়। ভাইয়া এটা তোমার ছোট ভাইয়ের হাসপাতাল। ভাইয়া আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। বলল, এত বড় হাসপাতাল তোর? এইখানে এসেছো, দেখতে পাবে আর অনেক কিছু। আম্মু আব্বু তোমরা বসো, আমি আর ভাইয়া নিচ থেকে আসতেছি। আচ্ছা যা। ভাইয়াকে নিয়ে চলে আসলাম ডাক্তার মাসুদের কেবিনে। ডাক্তার মাসুদ, রিপোর্টে কি এসেছে? স্যার আপনি ঠিক সময়ে নিয়ে এসেছেন, আর 1 মাস পর নিয়ে আসলে আপনার বাবাকে বাঁচানো সম্ভব ছিল না। রিপোর্ট সব ভালো তো? কিডনি একটা নষ্ট হয়েছে, পুরোপুরি নষ্ট হয় নাই। ও আচ্ছা, অপারেশন কখন করবেন? আপনার বাবার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতেছি, কাল সকালে অপারেশন করব। ঠিক আছে, কী কী লাগবে আমাকে বলে দেন, আমি সব কিছু রেডি করে রাখতেছি। যা লাগবে সব এনে রেখেছি আমি, আর বাকি যা থাকবে বলবো না, আপনি আইনা দিয়েন। ঠিক আছে, আর আমাদের কেবিনে 2টা নার্স পাঠান খেয়াল রাখার জন্য। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিতেছি। আর এই নিন, এটা হচ্ছে গত মাসে পুরো হাসপাতালের বিল। ঠিক আছে, আমি সব দেখে জানাবো। ঠিক আছে স্যার। আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে লাগলাম, সব কিছু দেখালাম। কিছুক্ষণ পর চলে আসলাম হাসপাতালে। কেবিনে আসতে আঙ্কেল ফোন দিল। মেঘ, তুমি কোথায় আছো? এই তো আঙ্কেল, আরএস হাসপাতালে আছি। ও আচ্ছা, আমরা আসতেছি একটু পর। ঠিক আছে আঙ্কেল। এই বলে ফোনটা কেটে দিলাম। ভাইয়া তোমার ফোন কোথায়? ও আচ্ছা, আমার ফোন বিক্রি করে দিয়েছি আব্বার ওষুধের জন্য। তুমি বসো, আমি আসতেছি একটু পর। কোথায় যাবি তুই এখন? একটু সামনে যাব, তুমি আব্বুর কাছে থাইকো। ঠিক আছে, আমি আছি এখানেই। আমি চলে আসলাম শপিং মলে। এসে ভাইয়ার জন্য একটা ফোন কিনে নিলাম। ফোন কিনে চলে আসলাম হাসপাতালে। কিছুক্ষণ পর আঙ্কেল ফোন দিল। হ্যালো মেঘ, তোমরা কয় তলায় আছো? আমরা 8 তলার কেবিনে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টি পাখি আঁখি আসলো। আঙ্কেল আন্টি ভিতরে চলে গেল। আমি পাখি আর আঁখি বাইরে দাঁড়িয়ে আছি। পাখি, তোমরা এসেছো কেন? এমনি, আমরা কি আসতে পারি না? হ্যাঁ আসতে পারো, আমি তো মানা করি নাই আসার জন্য। এত বড় কেবিল নিয়েছো, খরচা তো অনেক হবে। এত টাকা তুমি কোথায় পাবে?
টাকা নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের। আচ্ছা তোমরা থাকো, আমি নিচ থেকে আসতেছি, ডাক্তারের সাথে কথা বলি। ঠিক আছে। আমি চলে আসলাম ডক্টর মাসুদের কেবিনে। এসে দেখি ডক্টর মাসুদ কাজ করতেছে। ডক্টর মাসুদ বিজি আছেন নাকি? না স্যার, ভিতরে আসেন। আমি হাসপাতালের হিসাবটা জানতে চাইছিলাম, কোথায় কত টাকা ব্যয় হয়েছে আর কত টাকা আয় হয়েছে। এই মাসে আমাদের ব্যয় হচ্ছে 6 লক্ষ টাকা আর আয় হচ্ছে 97 লক্ষ টাকা। ফার্মেসি, হাসপাতালের বিল, কেবিন বিল সব মিলিয়ে 97 লক্ষ টাকা আমাদের আয় হয়েছে। কারেন্ট বিলের টাকাটা দেওয়া হয়েছে নাকি? না স্যার, আর আপনাকে একটা কাজ করতে হবে। এই হাসপাতালের জন্য 2টা জেনারেটর লাগানো লাগবে, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যায়। আর কারেন্ট যাবে না। আমি হাসপাতালের জন্য একটা মেন লাইন অফিসে আবেদন করে আসবো, যাতে এই অফিসের লাইন বন্ধ না করা হয়, সবসময় যাতে চালু থাকে সেই ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে স্যার। আর এই নিন, এই মাসের সমস্ত বিল 97 লক্ষ টাকা আছে। এই মাসের বেতন কাউকেই দেওয়া হয় নাই, আপনি দিয়ে দেন। ঠিক আছে, আমি আজকে দিয়ে দেবো সবার বেতন। এই বলে চলে আসলাম 8 তলায় আব্বুর কেবিনে। এসে দেখি আম্মু আন্টি পাখি কথা বলতেছে আর আব্বু আঙ্কেলের সাথে কথা বলতেছে। আম্মু কিছু কি লাগবে নাকি? না, এখন আর কিছু লাগবে না, তামিম সব এনে দিয়েছে আমাকে নিচ থেকে। ভাইয়া এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল? এই নাও, এটা তোমার ফোন, আজ থেকে এটা তুমি চালাবে। এত দামি ফোন দেওয়ার কি দরকার ছিল আমাকে? কম দামে একটা ফোন দিলেই তো হতো। তোমাকে তো কিছু দিতে পারি নাই, এটা না হয় নাও। আর আমাদের এলাকায় তো আমাদের অনেক জমি আছে, তাই না? হ্যাঁ আছে। কেন, কি করবি? ওইখানে একটা অফিস তৈরি করব। তুমি কালকে ভাবিকে নিয়ে বাসায় চলে যাইও। আব্বুকে দেখবে কে? আমি আব্বুকে দেখতে পারবো। এই নাও 25 লক্ষ টাকা আছে এই ব্যাগে। ভালো ইট, সিমেন্ট, টিন আনবে, রড আনবে। অফিসটা 2 মাসে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমি তোর ভাবিকে আনবো না, তুই গিয়ে তোর ভাবিকে আনবি। তোর কাছে মাপ ততক্ষণ পর্যন্ত না চাইবে ততক্ষণ পর্যন্ত কথা বলবো না ওর সাথে। ভাইয়া তুমিও কি পাগল হয়ে গেছো? ভাবি না একটা ভুল করে ফেলেছে, তাই তো আমি আজ প্রতিষ্ঠিত। আমি যা বলি একবার ওই বলি, তুই মেঘ ভালো করেই জানিস। থাক না ভাইয়া। আচ্ছা আমি ভাবিকে নিয়ে দিয়ে আসবো নি। ঠিক আছে। আমি আম্মুর কাছে চলে আসলাম। আম্মু বলল, মেঘ শোন। আম্মু বলো। ওই যে কালো বোরখা পরা মেয়েটাকে খুব পছন্দ হয়েছে আমার। ওই মেয়েটাকে আমাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। আম্মু ওরা কি দিবে আমার কাছে বিয়ে? আমি কথা বলবো না, তোর আব্বু একটু সুস্থ হোক তারপর। ঠিক আছে, কথা বললো। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। আঙ্কেল আপনারা কখন যাবেন? এই তো এখনই চলে যাব, কাল সকাল অপারেশন হবে। 10টা বা 11টাই হবে, আমি ফোন দিয়ে জানাবো নি। ঠিক আছে আব্বু, আমি এখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, থাক তুই। কেন আঙ্কেল, পাখি এইখানে থেকে কি করবে? কেন, তোমার বাবার সেবা যত্ন করবে? দিবে না তোমার বাবাকে সেবা যত্ন করতে? দিব না কেন, অবশ্যই করতে পারবে। আজ থাকতে হবে না, কাল থেকে থাকলেই হবে। তাহলে পাখি আজ চলে যাই আমরা, কাল না হয় আবার আসবো। ঠিক আছে আব্বু, চলো তাহলে। পাখিরা চলে গেল। আমি আম্মুকে বললাম, আম্মু তুমিও ঘুমিয়ে থাকো, এখন আর কিছু কাজ নেই। ভাইয়া তুমিও ঘুমাও। ঠিক আছে, মাঝরাতে আমাকে ডেকে দিস। আচ্ছা। ভাইয়া, আব্বু, আম্মু ঘুমিয়ে গেল। এখানে 4টা বেড রাখা আছে, আমিও একটা শুয়ে পড়লাম। ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ঘুম ভাঙলো ডক্টর মাসুদের ডাকে। স্যার ওঠেন, ডাক্তার এসেছে, আপনার আব্বুকে দেখবে। আমি উঠে পড়লাম। ডক্টর আব্বুকে দেখে বলল, মেঘ সাহেব, আপনার বাবার অপারেশন 11টায় করা হবে, আপনি আমার সাথে আসেন। আমি কিছু জিনিস লিখে দিই, ওইগুলো নিয়ে আসেন। ঠিক আছে ডক্টর। আমি ডক্টরের সাথে চলে আসলাম তার কেবিনে। ডক্টর আমায় কিছু মেডিসিন আর 2টা কি যেন লিখে দিল। আমি ওইগুলো নিয়ে চলে আসলাম। ডক্টর এই নেন, আপনি যেগুলো লিখে দিয়েছেন ওইগুলো। সব ঠিক আছে। আপনার বাবাকে 5 তলায় নিয়ে আসেন, 502 নম্বর কেবিনে, ওইখানে আপনার বাবার অপারেশন হবে। ঠিক আছে ডক্টর, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। এই বলে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম আব্বুর কেবিনে। আব্বুকে নিয়ে অপারেশন রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আব্বুর অপারেশন শুরু হলো। প্রায় 3 ঘন্টা পর অপারেশন শেষ হলো। ডক্টর বের হতে আমি জিজ্ঞেস করলাম, ডক্টর আব্বু কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। কিছুক্ষণ পর আপনার বাবাকে কেবিনে শিফট করা হবে। খুব খেয়াল রাখতে হবে, পেটে যাতে চাপ না পড়ে। ঠিক আছে, এইদিকে খেয়াল রাখবো। আর কিছু লাগবে নাকি ডক্টর? আপনি আমার কেবিনে গিয়ে বসেন, আমি 4 তলায় একটা রুগী আছে, তাকে চেক করে আসতেছি। ঠিক আছে ডক্টর। ডক্টর চলে গেল। আম্মু, ভাইয়া তোমরা এখন উপরে কেবিনে চলে যাও, আমি একটু পর আসতেছি। ঠিক আছে আয়। আমি লিফট দিয়ে চলে আসলাম ডক্টরের কেবিনে। বসে আছে প্রায় 10 মিনিট হয়ে গেল, এখনও আসতেছে না। যে উঠে যেতে যাব অমনি ডক্টরের আগমন কেবিনে। সরি মেঘ সাহেব, আসলে ওইখানে রোগী অবস্থা খুব খারাপ ছিল, তাই আসতে দেরি হয়েছে। ও আচ্ছা, তা কি কি আনতে হবে আমাকে বলে দেন না, আমি নিয়ে আসি।
এইখানে 7 দিনের ওষুধ দিয়েছি, 7 দিন খাওয়া শেষ হলে তারপর ছেলেটা দেখবো কেমন আছে। যদি শুকেছে তাহলে রিলিজ করে দেবো, আর 1 মাসের ওষুধ লিখে দেবো, ওইগুলো খাইলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ডক্টর আমাকে ওষুধ লিখে দিল। আমি ওষুধগুলো নিয়ে এসে দেখি আব্বুকে কেবিনে শিফট করে দিয়েছে। কিছুক্ষণ পর আঙ্কেল আর পাখি আসলো। মেঘ, সব কিছু ঠিক আছে তো? আঙ্কেল, আর কিছু লাগবে না? ওকে, ঠিক আছে, এই নাও টাকা। কিসের টাকা এগুলো? হাসপাতালের বিল দিবে আর ওষুধের টাকা রাখবে। আঙ্কেল, এই হাসপাতালটা আমার। মেঘ, আমার সাথে মজা করতেছো? মজা করবো কেন, সত্যি বলছি আঙ্কেল। আর বিশ্বাস না করলে ডক্টর মাসুদকে জিজ্ঞাসা করতে পারেন। তা করে নিব নে। আম্মু এই ওষুধগুলো খাওয়াবে, প্রত্যেকটা ওষুধে লেখা আছে সব কিছু। আমাকে না বুঝিয়ে পাখিকে বুঝিয়ে দে। আজ থেকে তো পাখি থাকবে এইখানে। ও আচ্ছা, আমি পাখিকে সব বুঝিয়ে দিলাম। পাখি বলল, মেঘ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি একটু শুনতে। রাতে শুনবো, এখন একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে। এই বলে চলে আসলাম হোটেলে। হোটেল থেকে খাওয়া দাওয়া করে খাবার নিয়ে চলে আসলাম হাসপাতালে। আম্মু, এই নাও খাবার খেয়ে নাও। আর ভাইয়া, তুই চলে যাবি নাকি আমাদের সাথে থাকবি? একবারই যাব, এখন গেলে বারবার মন চাইবে আসতে যাইতে। আচ্ছা ঠিক আছে, তুই থাক এইখানে, আমার একটা কাজ আছে, ওইটা সেরে আসতেছি। আমার আসতে হবে নাকি? না, তোর আসতে হবে না। এই বলে বাইরে চলে আসলাম। ফোন দিলাম রানাকে। হ্যালো রানা, কোথায় রে তুই? এই তো ভাই, আপনাকে নিতে আসতেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আয়, আজ দুবাইয়ের মাফিয়া আসবে, তার সাথে কথা আছে। ও আচ্ছা, এই তো ভাই চলে এসেছি, আপনাকে দেখা যাচ্ছে। ফোন কেটে দিলাম। ফোন কেটে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চলে আসলো আমাদের ডেরায়। আমি গাড়ি থেকে নেমে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি দুবাইয়ের মাফিয়া কিং বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেঘ ভাই। ভাই, আমি আপনার থেকে অনেক ছোট, তাই আমাকে ভাই না বললেই ভালো হতো। তাহলে কি বলবো তোমাকে? নাম ধরে ডাকলেই চলবে। ঠিক আছে, আর নাম ধরে ডাকবো না, হয়েছে তো? হবে। তা বাংলাদেশ কেন এসেছেন জানতে পারি? তুমি তো এমনি এমনি আসার লোক না। মেঘ, তাহলে তুমি আমাকে চিনেই ফেলেছো। আমি এসেছি একটা লোকের কারণে। আমার মেয়ে তাকে পছন্দ করে, কিন্তু ছেলেটা আমার হয়ে কাজ করতো। আমাকে বলেছিল, কিন্তু আমি মানা করেছি, তাই ছেলেটা চলে এসেছে এখন। আমি ওই ছেলেটাকে আমার মেয়ের জামাই হিসাবে নিয়ে যেতে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। ছবিটা দেখতে পারি? এই দেখো, এই ছেলেটা। ও আচ্ছা, কাল রাতে আপনি পেয়ে যাবেন ছেলেটাকে। ঠিক আছে, তাহলে আমি হোটেলে চলে যাই থাকার জন্য। এইখানে কি ভালো লাগে না তোমার? না, জায়গাটাও ভালো, আমার খোলামেলা জায়গা ভালো লাগে, তাই বলছিলাম কি হোটেলে চলে যাই। তাহলে চলো আমার সাথে, আমি হোটেলে নামিয়ে দিয়ে চলে যাবো না? ঠিক আছে, চলো তাহলে। আমি চলে আসলাম হোটেলে। এইখানে আপনি থাকেন, সবসময় সেফটি থাকবেন। সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, কোনো কিছু হলে আমাকে ফোন দিন। ঠিক আছে, তা তুমি এখন কোথায় যাবে? আমি হাসপাতালে যাবো, আব্বু অসুস্থ আছে। ও আচ্ছা, তাহলে যাও। আমি চলে আসলাম হাসপাতালে। আসতে রাত 3টা বেজে গেল। এসে দেখি পাখি বসে কার পিক যেন দেখতেছে। আমি ডাকনা দিয়ে পাখির পিছনে দাঁড়িয়ে দেখতে লাগলাম কি করে। পাখির ফোনের দিকে তাকিয়ে দেখি পাখি আমার পিকগুলো দেখতেছে। আমি সামনে যেতে পাখি ফোনটা বন্ধ করে ফেললো। পাখি, কি করতেছো? কিছু না, তুমি আসছো না দেখে ফোন টিপছিলাম। ও আচ্ছা, তুমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, এখন আমি আছি। তোমাকে কিছু বলার ছিল, তুমি তো কিছু শোনোনি, তাই। ও হ্যাঁ, কি যেন বলবে? পাশের রুমে চলো, বলছি। আমি পাখিকে নিয়ে চলে আসলাম পাশের রুমে। এখন বলো, কি বলবা? মেঘ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ মেঘ, আমাকে ফিরিয়ে দিও না। আমি ভালোবাসায় বিশ্বাস করি না। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে একেবারে বিয়ের কথা বলবে আমার আম্মু আব্বুর সাথে। ঠিক আছে, আব্বুকে বলবো তোমার আম্মু আব্বুর সাথে কথা বলতে। ঠিক আছে, তুমি এই রুমে ঘুমাও, আমি আসি আব্বুর কাছে। ঠিক আছে, আমাকে ডাক দিও সকালে। ঠিক আছে, ডাক দিবনি। পাখি ঘুমিয়ে পড়লো। আমি আব্বুর কাছে এসে বসে পড়লাম। আব্বু বলল, মেঘ, মেয়েটা মনে হয় তোকে খুব ভালোবাসে। তুই যদি রাজি থাকিস তাহলে আমরাও মানা করব না। আব্বু, তুমি আগে সুস্থ, তারপর বিয়ের কথা ভাবা যাবে। ঠিক আছে। কেটে গেল 7 দিন। আজকে আব্বুকে রিলিজ করে দেওয়া হবে। মেঘ, আমি পাখিদের বাসায় যাব, আমাকে নিয়ে চল। ঠিক আছে আব্বু। আমি আব্বু আম্মু ভাইয়া পাখিকে নিয়ে চলে আসলাম তাদের বাসায়। কলিং বেল দিতে আন্টি সে দরজা খুলে দিল। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মেয়ে, তুমি কেমন আছো? তোমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি সবাই। আব্বুকে নিয়ে এসেছি। আব্বু যেন কি বলবে আপনাদের। ভেতরে আসো ওদের নিয়ে। আমি সবাইকে নিয়ে ভিতরে চলে গেলাম। আব্বু, তোমরা এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে, এই বলে চলে আসলাম উপরে। ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিলাম, ব্যাগ নিয়ে চলে আসলাম নিচে। আব্বু বলল, তা বিআই সাহেব, আগামী শুক্রবার না হয় বিয়েটা ঠিক করা হলো?
আব্বু আর 1 মাস পর ঠিক করো, আমার একটা কাজ আছে। বিআই সাহেব আপনি কি বলেন? মেঘ যা বলবে আমরা তাই করব। মেঘ যদি বলে 1 মাস পর বিয়ে করবে তাহলে 1 মাস পর বিয়ে হবে। আঙ্কেল তাহলে আজ আমরা চলে যাই, 15 তারিখে এসে সব কিছু মার্কেট করব। ঠিক আছে যাও পাখি, তুইও যাবি নাকি? হ্যাঁ আব্বু, আমি যাব যদি তোমরা মানা না করো। যা তাহলে, আমরা মানা করব না। আর মেঘ নাস্তা করে একবারে যাও। ঠিক আছে। আমরা সবাই নাস্তা করে চলে আসলাম আমাদের বাড়িতে। আব্বু আম্মু পাখি তোমরা বাসায় থাকো, আমি আসতেছি একটু পর। কোথায় যাবে এখন? ভাবিকে আনতে যাবো। এই বলে ভাইয়াকে নিয়ে বাইরে চলে আসলাম। ভাইয়া গাড়ি নিয়ে যাবে নাকি? হ্যাঁ যাওয়া যাবে। আমি ভাবিদের বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে ভাবি এসে দরজা খুলে দিল। ভাইয়াকে দেখে বলল, তামিম তুমি এখানে? হ্যাঁ তোমাকে নিয়ে যেতে এসেছি, আর তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কে এসেছে? তুমি নিজের চোখে দেখে নাও কে এসেছে। মেঘ তুমি এসেছো? প্লিজ মেঘ আমাকে মাফ করে দাও। আরে ভাবি এসব কি করতেছেন? পা ছাড়েন প্লিজ ভাবি, প্লিজ। না তুমি আগে বলো আমাকে মাফ করেছো, তারপর তা ছাড়বো। ভাবি আপনাকে মাফ করেছি, এখন তো ছাড়েন। সত্যি বলছো? হ্যাঁ ভাবি সত্যি বলছি, এখন চলেন আমাদের সাথে। 2 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। ঠিক আছে ভাবি আসেন। 10 মিনিট পর ভাবি আসলো। ভাবিকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি সোজা চলে আসলাম আমাদের রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। দেখতে দেখতে 15 দিন চলে গেল। আব্বুও বেশ সুস্থ হয়ে গেছে। আজকে আমাদের বিয়ের কেনাকাটা করতে যাব। সবাই রেডি হয়ে বসে আছে আমার অপেক্ষায়। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু আব্বু ভাইয়া ভাবি পাখি সবাই বসে আছে। আমি সবাইকে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। 3 ঘন্টা পর ঢাকায় আসলাম। শপিং করতে করতে রাত হয়ে গেল, তাই আর আমাদের বাসায় যাওয়া হয় নাই। পাখিদের বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি। আব্বু বলল, তা বিআই সাহেব বিয়ের তারিখ ঠিক করা যাক, এখন যখন সবাই বসে আছি। ভাই আপনি বলেন কবে বিয়ে তারিখ ফেলাবেন? এই মাসের 28 তারিখে দিলে কেমন হয়? ভালোই তো হয়, তার তো বেশি দেরি নেই। বিয়ে কি কমিউনিটি সেন্টারে করাবেন নাকি বাসায়? মেঘ তুই কি বলিস? তোমরা যা করবে আমি এতে মানা করব না। বাসায় করালে ভালো হবে। এসব গল্প করতে করতে কখন যে রাত 3টা বেজে গেল খেয়াল নেই। আমি চলে আসলাম আমার রুমে। শুয়ে শুয়ে ফোন টিপতে যে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি পাখি আমার বুকে মুখ গুজে শুয়ে আছে। আমি পাখিকে জড়িয়ে ধরতেই পাখি আমার মুখটা উঁচু করে আমার দিকে তাকিয়ে বলল, কি জানাব এখনই এমন করছেন? বাসর রাতে কি করবেন? এখনও তো কিছু করি নাই, বাসুরাত তো দেরি আছে। উঠুন এখন যান, ফ্রেশ হয়ে আসুন। একটা চুমু দিব, তারপর যাও ফ্রেশ হতে। মা এখন যান। আমি কি বলছি নাকি গালে দিতে? তো কোথায় দেব? ঠোঁটে দিবে, ঠোঁটে। এইসব বিয়ের পর হবে। আমি এক হাতে পাখির কোমর জড়িয়ে ধরলাম, আর এক হাতে পাখির মাথাটা ধরে তার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। হঠাৎ কারো দরজা ধাক্কানোর শব্দে ধ্যান ভাঙলো। আমি পাখিকে ছেড়ে দিলাম। পাখি তার কাপড় ঠিক করে দরজা খুলে দিল। ভাবি বলল, কি ব্যাপার পাখি এখনো ঘুমাচ্ছে যে? না, ঘুম থেকে উঠেছে একটু আগে, ঘরটা গোছালাম, ফ্রেশ হয়নি এখনো। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, আমু ডাকতেছে। ঠিক আছে আসছি। আমরা দুইজন ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বসে আছি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। কিছুক্ষণ পর ভাইয়া আসলো আর বলল, কিরে মেঘ 12টা তো বেজে গেছে, যাবে কখন? এই তো এখনই যাব। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে 3টা বেজে গেল। খাওয়া দাওয়া করে বসে আছি, কাজী এসে বিয়ে পড়িয়ে গেল। সকল নিয়মকানুন মেনে আমাদের গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। পাখি খুব কান্না করতেছে। আমি পাখির পাশে বসে পাখিকে জড়িয়ে ধরে বললাম, কান্না করে কি হবে, আবার তো আসবেই। আমাদের বাসায় আসতে আসতে রাত 7টা বেজে গেল। পাখিকে সবাই নিয়ে গেল। আমি ভাইয়া রান্না আর অনেকে চলে আসলাম ছাদে আড্ডা দিচ্ছি। কখন যে রাত 2টা বেজে গেছে খেয়াল নেই। আব্বু এসে বলল, কিরে মেঘ তুই এখনো এইখানে? পাখি একা বসে আছে রুমে, যাবে কখন? এই তো আব্বু চলে যাব এখন। তাড়াতাড়ি যা। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। এসে দেখি দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে। এক পাশে আমার চাচাতো বোন আর এক পাশে আমার ভাবি। ভাবি এখানে কি করেন? আমাদের পাওনা নিতে এসেছি। আপনাদের পাওনা মানে? মানে বাসর ঘর সাজিয়েছি, ওইটার টাকা দাও। এই নেন 500 টাকা রাখেন, যদি আজকে বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। এই বলে বাসর ঘর ঢুকলাম। আমি আসার শব্দ পেয়ে পাখি নড়ে চড়ে বসলো। আমি কাছে যেতেই পাখি এসে আমার পা ধরে সালাম করলো। আমি পাখিকে উঠিয়ে আমার বুকের সাথে চেপে ধরে বললাম, পাখি তোমার অজু আছে? আছে। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। চলো।
আমি পাখিকে নিয়ে 2 টাকার নকল নামাজ পড়ে নিলাম। পাখি খাটের উপরে গিয়ে বসে পড়লো। আমি জায়নামাজগুলো রেখে খাটের উপরে বসতেই পাখির টেবিল থেকে দুধ এনে আমাকে দিয়ে বলল, এই নাও, এই দুধটা খেয়ে নাও। আমি পাখির কাছ থেকে দুধের গ্লাসটা নিয়ে অর্ধেক দুধ খেয়ে বাকিটা পাখিকে দিয়ে দিলাম। পাখি বাকিটা খেয়ে গ্লাসটা রেখে দিল। আমি পাখির পাওনা টাকা দিয়ে দিলাম। পাখি বলল, এই টাকা তোমার কাছে রেখে দাও, আমি নিয়ে কি করব। এটা তোমার হক, এইখানে আমার কোনো হক নেই। পাখি টাকাগুলো রেখে দিল বালিশের কাছে। এই, আমার না একটা বেবি লাগবে, এনে দেবা? বেবি আনতে তো খুব কষ্ট করতে হয়, করতে পারবে কষ্ট? সব কষ্ট করতে পারবো। তাহলে তো এখনই মিশনে নামতে হবে। এই বলে পাখির ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। আস্তে আস্তে পাখির সমস্ত শরীরে চুমু দিতে লাগলাম। বাকিটা আর বলবো না, সবাই বুঝে নেন। ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। যারা তখন পর্যন্ত আমাদের গল্পটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান আপনাদের আরও কেমন গল্প লাগবে। গল্পটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।